আচ্ছা, তাহলে এটা আমাদের যেটা ছিল মক টু কার উপর, সি এন্ড সি প্লাস প্লাস এর উপর, ঠিক আছে? যেটা মক টু ছিল তার আমরা অর্ধেকটা করেছিলাম, আজকে বাকিটা করবো। সিক্সটিন থেকে। আচ্ছা, আশা করছি সবাই করে নিয়েছিলে এটা। 16 কোনটা অ্যান্সার করেছো? স্যার সি? স্যার এ। এ করেছো। বলছে ইফ এ ফাংশন ইজ ফ্রেন্ড অফ এ ক্লাস, একটা ফাংশন যে কোনো ক্লাসের ফ্রেন্ড, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ রং, কোনটা ভুল? এ ফাংশন ক্যান অনলি বি ডিক্লেয়ার এজ এ ফ্রেন্ড বাই দ্য ক্লাস ইটসেলফ। এটা আমি আগেরবারে অনেকবার বলেছিলাম ফ্রেন্ড ফাংশন বলার সময়, ঠিক আছে? এটা একটা ফ্যামিলি, এটা ফাদার, মাদার, সন, তুমি ডটার, ঠিক আছে না? এবারে ধরো যে ছেলে সন, সে ফাদারকে বলবে আমি আমি হচ্ছি ফ্রেন্ড, ঠিক আছে, চলো বসে পার্টি করব, হবে? হবে না। কারণ সবসময় মনে রাখবে, একই ফ্যামিলির মধ্যে কি হয় না, কি হয় না বলো? ফ্রেন্ডশিপ হয় না, ফ্রেন্ডশিপ হয় না। ফ্যামিলির মধ্যে কি হয়? মেম্বার হতে পারে। মেম্বার হয়, ফ্যামিলির মধ্যে ফ্রেন্ডশিপ হয় না। ফ্রেন্ড হতে গেলে অবশ্যই কি করতে হবে? অন্য কোনো ফ্যামিলির মেম্বার হতে হবে, তাই না? এখানকার কেউ এক্স এক্স, সে এই ফ্যামিলির কারুর ফ্রেন্ড হতে পারে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে কি বললাম, একই ফ্যামিলির মধ্যে ক্লাস ইটসেলফ, নিজের ক্লাসের মধ্যে কি হবে না? ফ্রেন্ড হবে না। নেক্সট, ফ্রেন্ড কি বলেছে, ফ্রেন্ড ফাংশন আর নট মেম্বার অফ এ ক্লাস, দে আর অ্যাসোসিয়েটেড উইথ ইট। না, এখানে কেউ একজন মেম্বার হতেই পারে, এক্স, এক্স একটা ফাংশন, তাহলে এ অন্য কোনো ক্লাসের মেম্বার হতেই পারে। তাহলে আচ্ছা, এখানে ভালো করে পড়বো। এ ফাংশন ক্যান অনলি বি ডিক্লেয়ার্ড এজ ফ্রেন্ড বাই এ ক্লাস ইটসেলফ। ক্লাস ইটসেলফ কথার মানে কি? এইখানে ধরো একটা ক্লাস আছে এ, আর একটা ক্লাস আছে বি। আচ্ছা, যে ফ্রেন্ড ফাংশনের কথা বলা হচ্ছে, যে ফ্রেন্ড ফাংশনের কথা বলা হচ্ছে, সে হচ্ছে এক্স, এক্স এই ফাংশন। তাহলে এখানে ক্লাস ইটসেলফ বলতে কোন ক্লাসের কথা বলা হচ্ছে? বি এর কথা না এর কথা? হুম? ওই ফাংশনটা যে ক্লাসের আন্ডারে আছে আর কি, মেম্বার, সেই ক্লাসটার কথাই বলছে, ইট সেট বলছে। বি এর কথা বলা হচ্ছে? হ্যাঁ স্যার। না, বি এর কথা বলা হয়নি। বি এর কথা যদি বলা হতো তাহলে এটা তো ভুল হতো, বুঝা গেছে? এখানে বি এর কথা বলা হয়নি কেন? ইটসেলফ, ইটসেলফ মানে নিজে, ক্লাস নিজে। এ ক্লাস নিজে কাকে ফ্রেন্ড হিসাবে ঘোষণা করছে বলো? এক্স কে ফ্রেন্ড হিসাবে ঘোষণা করছে। তাহলে বলছে একটা ক্লাস নিজে কি কোনো ফাংশনকে ফ্রেন্ড হিসাবে ডিক্লেয়ার করতে পারে? এটা কিন্তু ঠিক। এইখানে ইটসেলফ এর বদলে যদি ওন বলতো না, মানে নিজের ফাংশনকে, তখন কোন কোন ফাংশন, কোন ক্লাসের কথা বলা হতো বলো? বি এর বি কথা বলা হতো। ইটসেলফ মানে ক্লাস এ নিজে কোনো ফাংশনকে ফ্রেন্ড হিসাবে ডিক্লেয়ার করতে পারে? হ্যাঁ পারে। এটা কিন্তু ঠিক বলেছে, বুঝতে পেরেছো তো? এটা কিন্তু ঠিক বলেছে। তাহলে এ অ্যান্সার হবে। ও ও সরি সরি, এখানে রং বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ রং। তাহলে এটা হবে না, এটা তো ঠিক বলেছে, ঠিক আছে। আচ্ছা, বিটা দেখো, ফ্রেন্ড ফাংশন আর নট মেম্বার অফ এ ক্লাস, ক্লাসের মেম্বার নয়, দে আর অ্যাসোসিয়েটেড উইথ ইট। ফ্রেন্ড ফাংশন ক্লাসের মেম্বার হবে না, নয়, দে আর অ্যাসোসিয়েটেড উইথ ইট।
হ্যাঁ, এই ক্ষেত্রে এটা ঠিক বলেছি। এই ক্ষেত্রে ফ্রেন্ড ফাংশন আর নট মেম্বার নয়। এই যে এক্স এক্স কিন্তু এখানে যে ঘোষণা হয়েছে যে এখানে যে ঘোষণা হয়েছে যে এক্স হচ্ছে ফ্রেন্ড কার? ক্লাস এর। তাহলে কিন্তু ক্লাস এর মেম্বার নয়। ফ্রেন্ড ফাংশন আর নট মেম্বার অফ ক্লাস, মানে ফ্রেন্ড ফাংশন এক্স এ ক্লাসের মেম্বার নয়, দে আর অ্যাসোসিয়েটেড উইথ ইট, এর সঙ্গে জড়িয়ে থাকে। ঠিক বলেছে, বুঝা গেছে না? নেক্সট, ফ্রেন্ড ফাংশন আর মেম্বার্স অফ এ ক্লাস। ফ্রেন্ড ফাংশন আর মেম্বার্স অফ এ ক্লাস, এখানে যে কি বলছে বোঝা যাচ্ছে না ঠিকঠাক। এখানে ইটসেলফ আর ওনারশিপ মানে কি? কনফিউজিং লাগছে। আচ্ছা, এই কোশ্চেনটা বাদ দাও, এটা পরে আমি ডিসকাস করে দিচ্ছি। হ্যাঁ, এই কোশ্চেনটা বাদ দাও, নেক্সট কোশ্চেন চলো। ওনারশিপ, ইটসেলফ আর ওনারশিপ এর মধ্যে পার্থক্য কি? এখানে যে কোন ক্লাসের কথা বলা হচ্ছে বোঝা যাচ্ছে না। এ ক্লাসের কথা বলছে না বি ক্লাসের কথা বলছে? ঠিক আছে, আমি দেখছি পরে। 17টা দেখো, এটা হেডার ফাইল দিয়েছে, আউটপুট বের করতে বলেছে, তাই তো? তাহলে বলো আউটপুটটা কি হবে? এখানে কত করেছো? 17 আউটপুট কত হয়েছে? চলো রান করাই ওয়ান বাই ওয়ান। আচ্ছা, হেজ ডিফাইন এটাকে কি বলি আমরা? কি বলি বলো তো? ম্যাক্রো বলি। ম্যাক্রো মানে ইজ ইকুয়াল, এটা একটা ফাংশন দিয়েছে, মানে ম্যাক্রোর নাম। তার মধ্যে কি আছে? এক্স কমা ওয়াই, ঠিক আছে? আর পাশে দিয়েছে এক্স ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে, বুঝলাম। তারপরে কি দিয়েছে? ইন্ট মেন ফাংশনে ঢুকলাম। ইফ মানে এটা আবার কি একটা ম্যাক্রো। ইজ ইকুয়াল এক্স কমা জিরো, এক্স কমা জিরো, এখানে কি কাজ হবে বলো তো? ম্যাক্রোর ভ্যালু কি হয়? ম্যাক্রোর ভ্যালু কি হয়? রিপ্লেস হয়ে যায়। কি হয়? রিপ্লেস হয়ে যায়। তাহলে এইখানে এটা কি দিয়ে রিপ্লেস হবে বলো? ইজ ইকুয়াল বলে ম্যাক্রোটা কোথায় লেখা আছে? এখানে। তাহলে ইজ ইকুয়াল যদি এক্স কমা ওয়াই থাকে, এক্স এর জায়গায় এক্স বসছে, ওয়াই এর ভ্যালু কত? 0 জিরো। তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারি? এক্স ইকুয়াল টু ওয়াই। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু তো দেওয়া হয়নি কোথাও, তাই তো? তাহলে এক্স বসালাম ইকুয়াল টু, আর ওয়াই এর ভ্যালু কত? 0 জিরো। বলো এটা ট্রু না ফলস? এই এক্সপ্রেশনটা এক্স ইকুয়াল টু জিরো। এটা তো ফলস হবে। কেন ফলস হবে? আচ্ছা ট্রু তো। হ্যাঁ, y এর ভ্যালুটা ওখানে বসছে। হ্যাঁ, ওয়াই এর ভ্যালু তো বসিয়ে দিলাম, এবারে বলো কন্ডিশন ট্রু না ফলস? ফলস হবে তো স্যার, কেন x ফলস ইকুয়াল, হবে? কারণ একটা ইন্টিজার আর একটা ইন্টিজার আর একটা ক্যারেক্টার কোথায় বলা আছে এক্স ক্যারেক্টার বলে, ইন্টিজার নয় বলে? তাহলে এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু বসাতে হবে, সোজা কথা। এক্স এর জায়গায় কি বসাতে হবে? এক্স এর হ্যাঁ, y ইকুয়াল টু 0 হলে ট্রু হবে। ভ্যালু বসাতে হবে। বলো এক্স এর ভ্যালু কত? y কোথায় ওয়াই? না, x এর ভ্যালু x ই আছে তো মনে হয়। এক্স এর ভ্যালু তো এক্স। এবারে তুমি কি করে কম্পেয়ার করবে? একদিকে আছে জিরো, একদিকে আছে এক্স, কি করে কম্পেয়ার করবে? দুটোকে কি সংখ্যা হতে হবে? ইন্টিজার করতে হবে, হ্যাঁ, নাহলে দুটোকেই ক্যারেক্টার হতে হবে, তাই তো? তবেই তো তুমি কম্পেয়ার করতে পারবে। তাহলে তাহলে তোমার x হবে আর 0 এর ভ্যালুটা y। জিরোর ভ্যালু ওয়াই কেন হবে? আমি তো এখানে দেখো
যেখানে ম্যাক্রো সম্বন্ধে তোমাদের আইডিয়া ক্লিয়ার নেই, ম্যাক্রোটা ভালো করে পড়বে। ম্যাক্রো মানে হচ্ছে যেখানে ইজ ইকুয়াল এক্স কমা ওয়াই থাকবে, সেই পুরোটা কত দিয়ে রিপ্লেস হয়ে যাবে বলো তো? এক্স কমা মানে সবগুলো ছোট হাতের বা বড় হাতের করবে, এক্স কমা ওয়াই ইকুয়াল টু ওয়াই, এইটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তাহলে এই লাইনটা যখন রিপ্লেস হবে কি দাঁড়াবে বলতো? হেজ ইফ হেজ ইকুয়াল এক্স কমা ওয়াইটা কি দিয়ে রিপ্লেস হবে? এটা দিয়ে। এক্স এর জায়গায় এক্স বসবে, ওয়াই এর জায়গায় কত দিয়েছি? 0। যদি এখানে এক্স এর জায়গায় 5 দেওয়া থাকতো তাহলে এক্স এর জায়গায় 5 বসতো, ওয়াই এর জায়গায় 0 বসতো। বুঝা গেছে? তাহলে কত দিয়ে রিপ্লেস হবে? এক্স ইকুয়াল টু ওয়াই। এবারে বলো এটা ট্রু না ফলস? তাহলে তোমাকে ওয়াই এর ভ্যালু দিয়েছে অলরেডি, তাহলে ওয়াই এর ভ্যালু বসিয়ে দিবে। এক্স এর ভ্যালু এক্স আর ওয়াই এর ভ্যালু 0। বলো এটা ট্রু না ফলস? তাহলে তোমাকে এইটাকে ট্রু বা ফলস জানতে গেলে যেটা জানতে হবে সেটা হচ্ছে কার ভ্যালু জানতে হবে? এক্স এর ভ্যালু জানতে হবে। এক্স এর ভ্যালু। আর সমস্যাটা হচ্ছে এখানে কোথাও এক্স এর ভ্যালু দেওয়া নেই। তাহলে তোমাকে জানতে হবে যে ম্যাক্রোর মধ্যে কোনো ভেরিয়েবলের ভ্যালু যদি না দেওয়া থাকে তাহলে বাই ডিফল্ট ইনিশিয়ালাইজ টু 0 হবে। কি বললাম? ইনসাইড এ ম্যাক্রো if the value is not initialized, then default value will be 0. কনসেপ্ট ক্লিয়ার তো? ডিফল্ট ভ্যালু কত হবে? 0 হবে। এটা ও নয়, 0। তাহলে এখানে এক্স এর জায়গায় কত বসবে? 0 0 বসবে। বলো কন্ডিশন ট্রু না ফলস? ট্রু কন্ডিশন ট্রু। তাহলে কোনটা প্রিন্ট করবে? ব্রিজ প্রিন্ট করবে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কনসেপ্ট ক্লিয়ার তো? এগুলো প্রিন্ট আউট করে না সব পাশাপাশি লিখে রাখবে। নেক্সট 18 কত অ্যান্সার করেছো? 18 বুঝতে পারলাম। আচ্ছা, বুঝতে পারোনি। চলো তাহলে এইখানে তো হেডার ফাইল দিয়েছে, এটা কি দিয়েছে? ম্যাক্রো। ম্যাক্রো হ্যাজ ডিফাইন দিয়ে দেওয়া থাকে, অনেক রকম ম্যাক্রো হয়। হ্যাজ ডিফাইন, হ্যাজ ইফটাকে কন্ডিশনাল ম্যাক্রো বলা হয়। হ্যাজ ডিফাইন মানে রিপ্লেস হবে, ঠিক আছে না? আর হ্যাজ ইফ থাকলেও রিপ্লেস হবে, কিন্তু সেক্ষেত্রে কি হবে? কন্ডিশন চেক হবে। আচ্ছা, এখানে কি রিপ্লেস হবে? না, যেখানে যেখানে এফ অফ জি1 কমা জি2 থাকবে সেখানে কত দিয়ে রিপ্লেস হবে? কত দিয়ে রিপ্লেস হবে? জি ডবল হেচ জি2। কনসেপ্ট ক্লিয়ার তো? যেখানে এই ধরনের জিনিস থাকবে সেখানে আমরা কি বসাবো? জি ডবল হেচ জি2 বসাবো। আচ্ছা চলো তাহলে শুরু করি আমরা। প্রথমে মেন ফাংশন শুরু হলো। ইন্ট ভের এর ভ্যালু, ভের 12 এর ভ্যালু হচ্ছে 100। আচ্ছা, প্রিন্ট করে দিলাম। কি প্রিন্ট করেছি? এফ ভের কমা কত? 1 2, তাই তো? আচ্ছা, তাহলে ভের কমা 1 2 এইটা কার জায়গায় প্রিন্ট হবে? কার জায়গায় প্রিন্ট হবে? পার্সেন্টেজ ডির জায়গায় প্রিন্ট হবে। তাহলে বলো এফ ভের কমা 1 2, এটা কি একটা ম্যাক্রো? এই ম্যাক্রোর ভ্যালু কত? কি বলেছিলাম? এইরকম জিনিস থাকলে এটা দিয়ে রিপ্লেস হবে। তাহলে এখানে আমাকে বলো জি কোনটা? জি কোনটা? ভ্যাটটা আর জি টু? দুটো 12 1 2। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে বলো এর জায়গায় কত দিয়ে রিপ্লেস হবে? ভ্যাট দিয়েছে। ভ্যাট ভের, তারপরে কি হবে? ডবল হেজ, তোমার হ্যাজ 12 তারপরে 12। ব্যাস এটা প্রিন্ট করবে, কিন্তু এটা তো অপশনে নেই। তাহলে কত প্রিন্ট করবে? ডবল হেজের কি কোনো স্পেশাল মিনিং আছে?
ডবল হ্যাশ যে দিয়েছি এর কি কোনো স্পেশাল মিনিং আছে? আছে। এটাকে বলা হয় টোকেন পেস্টিং। টোকেন পেস্টিং। টোকেন পেস্টিং মানে কি? টোকেন পেস্টিং মানে হচ্ছে মার্জ করা, পাশাপাশি বসিয়ে দেওয়া। তাহলে বলো পাশাপাশি বসিয়ে দাও এই দুটোকে, কত হবে? আ? ভের 1 2 হয়ে যাবে। ভের 2, হ্যাঁ ভের 1, ভের 1 2, তাহলে ভের 1 2 এর ভ্যালু কত? 100 100। তাহলে কত প্রিন্ট করবে? 100 প্রিন্ট। বোঝা গেছে? নেক্সট 19। বলেছে ফলোইং স্টেটমেন্টস আর ইউজড। এই তিনটা স্টেটমেন্ট ইউজ হয়েছে। আচ্ছা, assume the size of a pointer is 4 byte। আচ্ছা ঠিক আছে, size of int is 4 byte। Pick the most correct answer from the given option। বলো কোনটা অ্যান্সার করেছো? 3, 3 সি। হুম 1 2 3 would be compiled system but size of each would be different and would be decided at runtime। আচ্ছা চলো আমাকে বলো এটা রান করলে এখানে কার সাইজ দেখাবে? কার সাইজ দেখাবে বলো? ইন্টিজারের সাইজ কত? 4 বাইট, 4 বাইট। এইটা রান করলে কার সাইজ দেখাবে বলো? পয়েন্টারের সাইজ কত? 4 byte 4 4 বাইট। বাইট, এইটা প্রিন্ট করলে কার সাইজ দেখাবে? হুম পয়েন্টার, পয়েন্টারে, পয়েন্টার টু পয়েন্টার, পয়েন্টার ও পয়েন্টার, তাই না? হুম প্রথম পয়েন্টার প্রিন্ট করবে, তার মধ্যে আবার পয়েন্টার প্রিন্ট করবে, তাই তো? হুম এটাও 4 byte হবে। এটাও কত হবে? 4 বাইট হবে। তাহলে বলো কোনটা রাইট অ্যান্সার হবে? স্যার এ হবে এ বলেছে 1 না, স্যার বি হবে, বি, সবগুলোই বি হবে, সাকসেসফুলি হবে। সাকসেসফুলি কম্পাইল তো সবগুলোই হবে। হ্যাঁ, তাহলে বি আর সি এর মধ্যে কোনটা হবে? সবার সাইজ সেম। দেখো বি আর বি হবে, এ সবগুলোই সাকসেসফুলি কম্পাইল বলেছে, বাট এখানে বলেছে সাইজ আলাদা, এখানে বলেছে সাইজ সেম এবং সেটা কি 4 বাইট করে। তাহলে অবশ্যই বি হবে। ক্লিয়ার তো? হুম, হুম। নেক্সট 20 কোনটা করেছো? কুড়ি কোনটা হবে বলো? চলো রান করাই প্রথম থেকে। প্রথমে এটা রান করলো, এটা কি? Pro কন্ডিশনাল পয়েন্টার। এটা কি? হুম। কন্ডিশনাল পয়েন্টার। আচ্ছা x ইকুয়াল টু 3, তার আন্ডারে কি দিয়েছে? যদি এটা হয় তাহলে এটা প্রিন্ট করবে, এলস না হলে এটা প্রিন্ট করবে। ঠিক আছে, চলো মেন ফাংশন শুরু করলাম। এটাকে কি পয়েন্টার, কি ম্যাক্রো বলা হয়? কন্ডিশনাল ম্যাক্রো। হয়েছে? চলো এখানে কার ভ্যালু প্রিন্ট করবে? প্রিন্টে পার্সেন্ট ওয়াই। তাহলে এখানে আসবে কন্ডিশনাল পয়েন্টারে ওয়াই এর ভ্যালু খুঁজে খুঁজে এখানে আসবে। এখানে এসে বলো কন্ডিশন ট্রু হবে না ফলস হবে? ট্রু হওয়ার কথা, কেন ট্রু হবে? এক্স এর ভ্যালু কত? 5 আর এক্সের ভ্যালু 3, না কোথায় 3, 0 0 0, স্যার 0 0 হবে, হবে?
যখন ম্যাক্রোর মধ্যে ভ্যালু না দেওয়া থাকবে তখন তার ভ্যালু কত হবে? 0. হবে 0 = 3, ট্রু না ফলস? ফলস। ফলস। তাহলে এটা হবে না, এলস পার্টে যাবে, y এর ভ্যালু কত বেরাবে? এটাও তো একটা পয়েন্ট, But y বলে 5. এটাও তো ম্যাক্রোর মধ্যে ম্যাক্রো। তাহলে যেখানে y আছে সেখানে 5 প্রিন্ট করবে, যেখানে y আছে সেখানে 5 প্রিন্ট। বুঝা গেছে? সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 21। এটা করো, এটা করিয়েছি, তোমরা ট্রাই করো। একটু আগে যেটা করলাম ওই কনসেপ্টটা এখানে লাগবে। স্যার ডি হবে না, ডি হবে না, কিন্তু এখানে আছে তো। চলো তাহলে এটা করি আমরা। আউটপুট করতে হবে হেডার ফাইল, এটা ম্যাক্রো দিয়েছে। কি ম্যাক্রো দিয়েছে না, যেখানে এই লেখাটা থাকবে সেখানে কত দিয়ে রিপ্লেস হবে? এটা দিয়ে রিপ্লেস হবে, ঠিক আছে? মানে যদি যেটা প্রথমে থাকবে সেটা কোথায় চলে যাবে? লাস্টে, তাই তো? যেটা 2 নম্বরে থাকবে সেটা 2 নম্বরে থাকবে, যেটা 3 নম্বরে থাকবে সেটা চলে যাবে এখানে 3 নম্বরে, 2 3 এর কাছে, আর 4 নম্বরেরটা প্রথমে আসবে। ক্লিয়ার? আচ্ছা, আর যদি মেন ম্যাক্রো এরকম থাকে, এটা আরেকটা দিয়েছে যে মেন লেখাটা থাকলে সেখানে এই লেখাটা আসবে, ঠিক আছে? এই লেখাটা যেখানে আসবে সেটা এই লেখা আসবে। আচ্ছা, মেন ফাংশন এখানে ইন্ট মেন, এটা কি একটা, এটা কি ফাংশন বলো? মেন ফাংশন। মেন ফাংশন। কিন্তু এটা মেন ফাংশন নয়। তোমরা জানো যে আমরা মেন ফাংশনের লেখার সময় প্রত্যেকটা জিনিস ছোট হাতে লিখি, বড় হাতে লিখি না। তাহলে হয় এটা এরর দেখাবে, না হয় এটা মেন ফাংশন নয়। কনসেপ্ট ক্লিয়ার? এটা কি একটা মেন ফাংশন নয়, তাহলে এটা কি? ম্যাক্রো। এটা কি? ম্যাক্রো। তাহলে যেখানে মেন লেখা আছে সেখানে সেখানে কি রিপ্লেস হবে বলো? স্মল এর এম এ আই এন হবে। না, এখানে দেখো যেখানে মেন লেখা থাকবে, যেখানে মেন লেখা থাকবে সেখানে কি দিয়ে রিপ্লেস হবে? ম্যাক্রো। ম্যাক্রো এটা ম্যাক্রো। দিয়ে রিপ্লেস হবে, তাই না? তাহলে ওটা লিখে দাও, ম্যাক্রো এন কমা এ কমা আই কমা এম। তাহলে বলো, তাহলে জিনিসটা কি রকম দাঁড়ালো? সামনে আছে ইন্ট, দিয়ে এটা লেখা আছে যে ব্র্যাকেট শুরু, ব্র্যাকেটসের ভিতরে কোডিং লেখা আছে। তাহলে এটাকে এক্সিকিউট করবে? এটা কি একটা? তার উপরের লাইনে দেখো। হ্যাঁ স্যার করবে। তাহলে স্যার প্রিন্ট হবে এসভিজি স্যার। না, হ্যাঁ, কি করে প্রিন্ট হবে? এই জায়গাটায় যেখানে কারণ এটা লেখা থাকবে সেখানে এটা কি দিয়ে রিপ্লেস হবে? এটা দিয়ে রিপ্লেস হবে, তাই এটা তো? ঠিক আছে স্যার, ওখানে যেরকম সাজানো আছে ওইভাবে। কি হবে? যেটা প্রথমে আছে ওটা লাস্টে চলে যাবে, এন। তো হ্যাঁ, 4 2 3 1। হ্যাঁ, তারপরে আই থাকবে, তারপরে এ থাকবে, তারপরে এম এ থাকবে, থাকবে, তারপরে এম থাকবে। তারপরে এম থাকবে। আর এটা কিসের এই ডবল হ্যাশ দিলে এটা কি হিসাবে কাজ করে? স্যার টোকেন। টোকেন হ্যাঁ পেস্টিং বা মার্জ টোকেন। করে দিবে। তাহলে এম এ আই এন, তাহলে এখানে কি দাঁড়ালো? মেন। তাহলে মেনের মধ্যে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে এসবিজি সাবমিট করব। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। 22 এটা করো, এটা সহজ আছে, তাহলে শিখে গেছো এখন।
বলো প্রথমে হেডার ফাইল ম্যাক্রো মানে যেখানে ম্যাক্স লেখা থাকবে সেখানে কত দিয়ে রিপ্লেস হবে 1000 1000 দিয়ে। মেন ফাংশনে ঢুকলাম ইন্ট ম্যাক্স ইকুয়াল টু 100। তাহলে এই লাইনটা কিভাবে লেখা হয়ে যাবে ইন্ট বলো ম্যাক্স এর জায়গায় কত লেখা আসবে 1000 আসবে হ্যাঁ 1000 1000 ইকুয়াল টু 100। বলো এই লাইনটা ঠিক আছে না ভুল আছে ভুল আছে ভুল আছে কারণ এখানে হয় ডবল ইকুয়াল টু দিতে হতো না হলে আচ্ছা এটাকে কি হতে হতো ভেরিয়েবল হতে হতো তাই না ইকুয়াল টু চিহ্ন হুম বাম দিকে ভেরিয়েবল ডান দিকে ভ্যালু তাহলে এটা ভুল রং কম্পাইল টাইম এরর নেক্সট 23 পেয়েছি ডি object program supported by function overloading and default argument features of C++। ফাংশন ওভারলোডিং মানে কি পলিমরফিজম তাই না ফাংশন ওভারলোডিং এটা মানেই তো পলিমরফিজম। নেক্সট এখানে ডিফল্ট আর্গুমেন্ট ফিচার্স বলতে আরে সি প্লাস প্লাস এর ডিফল্ট ডিফল্ট কি ধরনের ল্যাঙ্গুয়েজ বলো সি প্লাস প্লাস কি ধরনের ল্যাঙ্গুয়েজ অবজেক্ট ওরিয়েন্টেড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেন ফিচার্স কি ডিফল্ট ফিচার্স কি আর্গুমেন্ট আর্গুমেন্ট কোথায় হ্যাঁ তো পলিমরফিজম এনক্যাপসুলেশন ইনহেরিটেন্স আর অ্যাবস্ট্রাকশন তাই না তাহলে দুটোই সাপোর্ট হুম করছে ফাংশন ওভারলোডিং এবং মেন ফিচার্স এর মধ্যে পড়ছে কে পলিমরফিজম হয়েছে। নেক্সট 24 কোনটা অ্যানসার করেছো 24 ডি অল which of the which is the difference between struct and class in C++? ডিফারেন্স জানতে চাইছে তাই তো বলছে all member of structure are public and structure do not have constructor and destructor এটা কি ঠিক প্রথম পয়েন্টটা ঠিক আছে এইটা ঠিক আছে ঠিক আছে স্ট্রাকচার কি হয় বাই ডিফল্ট বাই ডিফল্ট ওটা পাবলিক হয়েছে বলেছিলাম না এস পরে আসছে পাবলিক তারপরে ক্লাসের জন্য সি আগে আসছে সেটা হবে প্রাইভেট তাই না আর আচ্ছা এখানে বলছে অল মেম্বার মানে ডেটা সবাই মেম্বার হ্যাঁ সবাইকে আচ্ছা দেখো যদি কারোর না লেখা থাকে ডিফল্ট পাবলিকটা কি হয় স্ট্রাকচারের ডিফল্ট অ্যাক্সেস স্পেসিফায়ার তাই না ডিফল্ট অ্যাক্সেস স্পেসিফায়ার এটা তো ডিফল্ট নয় বলছে সবার তো নাও হতে পারে ঠিক আছে না তাহলে এটা ভুল হয়ে গেল এটা ডিফারেন্স বলা গেল না আচ্ছা বি মেম্বার অফ এ ক্লাস আর প্রাইভেট হ্যাঁ ওই যে বাই ডিফল্ট বলে দিয়েছে ঠিক ক্লাসের বাই ডিফল্ট প্রাইভেট হবে আর স্ট্রাকচারের কি হবে পাবলিক হবে বাই ডিফল্ট বুঝতে পারছো তো তাহলে এটা কিন্তু ঠিক বলেছে ডিফল্ট কথাটা মানে যখন লেখা থাকবে না তখন কিন্তু সেটা ডিফল্ট ভ্যালু নেবে কিন্তু সবার জন্য নিবে না ঠিক আছে না কনসেপ্ট ক্লিয়ার তো কারণ কারণ তুমি দেখো ক্লাসের মধ্যে যে প্রাইভেট মেম্বারই সবাইকে করবে এমন তো কোনো কথা নেই কাউকে পাবলিকও বানাতে পারো কিন্তু যদি কিছু না বানাও তখন সেটা বাই ডিফল্ট প্রাইভেট হয়ে যাবে তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার 25 25 কোনটা হবে সি সি কেন আচ্ছা হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট কারেক্ট নয় মানে ভুল ফর ভার্চুয়াল ফাংশন মাস্ট বি ডিক্লেয়ার ইন পাবলিক সেকশন দেখো ভার্চুয়াল ফাংশন কিন্তু আমরা পাবলিক সেকশনে ডিক্লেয়ার করি আমাদের ইয়েতে ছিল টিউটোরিয়ালে ছিল দেখবে নেক্সট ভার্চুয়াল ফাংশন ক্যান বি স্ট্যাটিক হ্যাঁ হতে পারে ভার্চুয়াল ফাংশন শুড বি অ্যাক্সেসড ইউজিং পয়েন্টার
ভার্চুয়াল ফাংশন ক্যান বি অ্যাক্সেসড ইউজিং পয়েন্টার। না, পয়েন্টার ইউজ করা যাবে না। ভার্চুয়াল ফাংশন মানে কি? ওভারলোডিং না ওভাররাইডিং? ওভাররাইডিং। ওভাররাইডিং। ওভাররাইডিং এর ক্ষেত্রে পয়েন্টার ইউজ করো তাহলে তো তুমি মানে কি বলবো, যদি আমি প্যারেন্টের পয়েন্টার ইউজ করি তাহলে প্যারেন্টের ভ্যালু প্রিন্ট করবে, চাইল্ডের ভ্যালু প্রিন্ট করবে না। ওভাররাইডিং কথার মানে কি? ওভাররাইডিং মানে প্যারেন্টের উপর চাইল্ড কি হবে? ওভাররাইড করে যাবে, তাই না? কিন্তু পয়েন্টার যদি ইউজ করে তাহলে কিন্তু প্যারেন্টের ভ্যালুটাই প্রিন্ট করবে, চাইল্ডের ভ্যালু প্রিন্ট করবে না। ক্লিয়ার তো? সো সি ইজ দ্য রাইট অ্যান্সার। 26। ও, 26 হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট। কারেক্ট নয় কোনটা? কোনটা হবে বলো? কোনটা করেছো? টেমপ্লেটে টিউটোরিয়াল দেওয়া নেই। ও হো, টেমপ্লেট টিউটোরিয়ালটা দেওয়া নেই না? আচ্ছা, আমি করে দিব দাও। 26 এর অ্যান্সার হবে a class template and function template are instantiated same way, না ভুল। class template and function template আর অবজেক্ট ইনস্ট্যান্টিয়েটেড মানে অবজেক্ট ক্রিয়েট করা হয় সেম ওয়ে। হ্যাঁ, অবজেক্ট ক্রিয়েট করা হয় সেম ওয়ে। হ্যাঁ ঠিক আছে, এটা এটা ঠিক, রাইট, এটা ট্রু। ক্লাস টেমপ্লেট ডিফার ফ্রম ফাংশন টেমপ্লেট ইন দ্য ওয়ে, না এটা তো প্রথমেরটা ঠিক হলো মানে এটা তো ভুল হয়ে যাবে। ক্লাস টেমপ্লেট আর ইনস্ট্যান্সিয়েটেড by defining object using the template argument false. Class template are generally used for storage class false. তাহলে 2 3 4 সি অ্যান্সার হবে। হ্যাঁ, নট কারেক্ট। নেক্সট, এটা আমি টেমপ্লেটে ক্লাস করিয়ে দিই। 17টা কি করেছো? 27টা, সরি 17 বলছি। 27 ডি। 27 ডি কেন? কারণ স্যার হেডার ফাইলকে হুইচ ফলোইং ক্যান নট পাস টু এ ফাংশন। হ্যাঁ, হেডার ফাইলকে আমরা পাঠাতে পারি, কনস্ট্যান্ট ভ্যালু পাঠাতে পারি, স্ট্রাকচারকে পাঠাতে পারি, এরেকেও পাঠাতে পারি, কিন্তু হেডার ফাইলকে পাঠানো যাবে না একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে। ঠিক আছে, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 28 ইজ কারেক্ট। বলছে composition of a strong type of association between two class with full ownership. স্ট্রং টাইপ অফ অ্যাসোসিয়েশন সেখানেই থাকবে যেখানে ফুল ওনারশিপ মানে পুরোটাই অ্যাক্সেস করতে পারবে। এটা কিন্তু ঠিক বলেছে। বাকি সবগুলো দেখবে পার্সিয়াল আছে, পার্সিয়াল আছে, ভুল হবে। এটা কম্পোজিট উইক হবে না, স্ট্রং আর ফুল। মনে রাখবো, স্ট্রং থাকলে ফুল হবে, উইক থাকলে পার্সিয়াল হবে। ঠিক আছে, নেক্সট। কম্পোজিশন মানেটা কি? কম্পোজিশন বলতে যখন আমরা জয়েনিং করি, ঠিক আছে, অ্যাসোসিয়েশন রুলস যেখানে ইউজ হয়, একটা আরেকটার মেম্বার কিনা, ঠিক আছে, সেখানে ইউজ করি। নেক্সট 29, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট। কারেক্ট নয়, কারেক্ট সি। কারেক্ট নয়, সি বলছো। এভরি ক্লাস কন্টেন অ্যাবস্ট্রাক্ট মেথড মাস্ট বি ডিক্লেয়ার অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মেথড যেটা হবে সেটাকে অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিক্লেয়ার করতে হবে, কি করতে হবে না? Every class containing abstract method must be declared as abstract. এটা তো ঠিক, যে অ্যাবস্ট্রাক্ট যে হবে তার সামনে অ্যাবস্ট্রাক্ট কথাটা লিখতে হবে, এটা ঠিক।
abstract class can directly be না abstract ক্লাসের ইনস্ট্যান্সিয়েটেড মানে অবজেক্ট ক্রিয়েট করা যায় না। তাহলে abstract ক্লাসে কি ক্রিয়েট করা হয় বলো? রেফারেন্স কার মাধ্যমে? ইনহেরিটেন্স এর মাধ্যমে। ঠিক আছে, এটা মনে রাখবে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 30 30 এর কোনটা অ্যান্সার করেছো? স্যার ডি। অবশ্যই ডি হবে, এটা আর বলছি না, ঠিক আছে না? সেম নেম সেম সিগনেচার শুধুমাত্র ওভাররাইডিং এর ক্ষেত্রে হয়। 31 if it is possible to define a class within a class, ক্লাসের মধ্যে ক্লাস যদি ডিফাইন করা যেত, টার্মের যে নেস্টেড ক্লাস, দেয়ার আর ডেস টাইপস অফ নেস্টেড ক্লাস, কতগুলো নেস্টেড ক্লাস থাকতে পারত? একটা ইফ, তার মধ্যে আবার ইফ, এখানে কতগুলো ইফ আছে বলো? কতগুলো ইফ আছে? দুটো। প্রথম ইফটাকে কি বলবো? স্যার ভিতরের দিকটা নেস্টেড। আউটার। আর ভিতরটাকে? না। তাহলে এখানে কতগুলো নেস্টেড ক্লাস ক টাইপসের হবে? দুটো, একটা দুটো। আউটার নেস্টেড ক্লাস, একটা ইনার নেস্টেড ক্লাস, হয়েছে? নেক্সট 32 which of the following in C++ is inherited in a derived class from base class? সি। এটা বেস ক্লাস, এটা ডিরাইভড ক্লাস ফ্রম বেস ক্লাস। কত হবে? ডেটা মেম্বারস। ডেটা মেম্বার সি। মেম্বারস, হ্যাঁ ঠিক, ডেটা মেম্বারস হবে। নেক্সট দেখো, কনস্ট্রাক্টর এসে হবে না, ভার্চুয়াল মেথড কখনো ডিরাইভ হয়ে আসে না, তাই না? চাইল্ডেরটা এক্সিকিউট করে, যদি ওভাররাইড করা হয় ভার্চুয়াল ফাংশন দিয়ে, কোনটা এক্সিকিউট করে? চাইল্ডেরটা। ডিরাইভ কথার মানে বুঝতে পেরেছো তো? ডিরাইভ মানে ধর এখানে এ লেখা আছে, তাহলে আমি ডি ক্লাসের এ লিখবো না, এটাকে ইউজ করতে পারবো, ঠিক আছে? আর ভার্চুয়াল কথার মানে হচ্ছে উপরে বেস ক্লাসে এ লিখেছো, তাহলে ডিরাইভ ক্লাসেও তোমাকে এটা লিখতে হবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অফ মেম্বার অফ এ ক্লাস? এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, বলো? 33 এ। এই কেন স্ট্যাটিক ফাংশন হয় না? না হয় তো। স্যার, স্যার হোয়াট বি। ইজ স্ট্যাটিক ভয়েড মেইন আমরা তো ইউজ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফ্রেন্ড, ফ্রেন্ড ফ্রেন্ড, ফাংশন। বি। হ্যাঁ ফ্রেন্ড ফাংশন। স্যার নেক্সট 32টা, স্যার 32টা হয়েছে। ডেটা মেম্বার। দাম দিলাম। তারপরে 34 অনেক বড় দিয়েছে। 34 এর কত রেজাল্ট করেছো? স্যার বি। তো এটাকে রান করাই, অনেক বড় দিয়েছি। মেন হেডার ফাইল হলো বেস ক্লাসের মধ্যে এটা কি গো? কনস্ট্রাক্টর। বলো বলো। কনস্ট্রাক্টর। কি করে বুঝলে এটা কনস্ট্রাক্টর? স্যার ক্লাস এর নেম নাম আর ফাংশন ক্লাস নেম নেমের সঙ্গে সমান। আর কিছু ফিচার্স আছে কনস্ট্রাক্টরের? কনস্ট্রাক্টর আর কি ফিচার্স আছে? কি থাকবে না? রিটার্ন টাইপ থাকে। রিটার্ন থাকবে টাইপ। না, নট ইভেন ভয়েড। আচ্ছা, এটা কি ধরনের কনস্ট্রাক্টর? ডিফল্ট। ডিফল্ট কনস্ট্রাক্টর কি করে বুঝলে?
এখানে কারণ কোনো প্যারামিটার নেই। নো আর্গুমেন্ট, তাই না? আর্গুমেন্টস নেই। আচ্ছা, প্রিন্ট করেছে। এবারে বেস ক্লাস 2, বেস ক্লাস 2 এর মধ্যেও কিন্তু আবার কি আছে? কনস্ট্রাক্টর আছে। আচ্ছা, এবারে কি হয়েছে? ডিরাইভ ক্লাস তৈরি করেছি কোত্থেকে? বেস ক্লাস 1 আর বেস ক্লাস 2 থেকে। বেস 1, বেস 2 থেকে আমি কি তৈরি করেছি বলো? ডিরাইভ ক্লাস তৈরি করেছি। বলো এটাকে কি ধরনের ইনহেরিটেন্স বলা হয়? কটা প্যারেন্টস আছে? মাল্টিপল। মাল্টিপল প্যারেন্টস আছে, তাই না? তাহলে এটাকে কি বলবো? মাল্টিপল ইনহেরিটেন্স। আচ্ছা, এবারে মেন এর মধ্যে, আচ্ছা, ডিরাইভের মধ্যেও ডিরাইভ বলে কনস্ট্রাক্টর আছে। তাহলে সবগুলো ক্লাসেই কনস্ট্রাক্টর আছে, ডিফল্ট কনস্ট্রাক্টর সবগুলো। আচ্ছা, নেক্সট মেন ফাংশনে ঢুকলাম। ডিরাইভ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেছি। ডিরাইভ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলে প্রথমে কোন ক্লাসটা কল হবে? বলো, কোন ক্লাসের কনস্ট্রাক্টর কল হবে? না শুধু ডিরাইভের কল হবে? বলে দিয়েছিলাম আগের দিন যে চাইল্ডের যদি তুমি অবজেক্ট ক্রিয়েট করো, সবার প্রথম প্যারেন্টের কি কল হবে? কনস্ট্রাক্টর কল হবে। কারণ কনস্ট্রাক্টরকে কল করতে হয় না, অবজেক্ট ক্রিয়েটের সময় অটোমেটিক্যালি কল হয়ে যায়, তাই তো? এবারে কোন কনস্ট্রাক্টর কল হবে? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি B1 এর মধ্যে কনস্ট্রাক্টর আছে, B2 এর মধ্যে কনস্ট্রাক্টর আছে, আর ডিরাইভ এর মধ্যে কনস্ট্রাক্টর আছে। সবসময় হায়ারার্চিক্যাল অর্ডারে আসবে। প্রথমে B1 এর কনস্ট্রাক্টর কল হবে, তারপরে B2 এর কনস্ট্রাক্টর কল হবে, তারপরে ডিরাইভ এর কনস্ট্রাক্টর কল হবে। ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে বেস 1 প্রিন্ট করবে, তারপরে বেস 2 প্রিন্ট করবে, তারপরে ডিরাইভ। নেক্সট 35 কত করেছো? 35 বি। কি করে হলো বলো? প্রথমে বেস ক্লাস, তার এটা কি ডিস্ট্রাক্টর? বেস ক্লাস তার ডিস্ট্রাক্টর। ডিরাইভ ক্লাস একই রকম। B1 আর B2 থেকে কি তৈরি হয়েছে? ডিরাইভ ক্লাস তৈরি হয়েছে, এরও ডিস্ট্রাক্টর হয়েছে। আচ্ছা, মেন ফাংশনের মধ্যে অবজেক্ট ক্রিয়েট হয়েছে। বলো কোনটা আগে কল হবে? রিভার্স অর্ডারে। রিভার্স অর্ডারে, মানে প্রথমে ডিরাইভ, তারপরে বেস 2, তারপরে বেস 1। তো শিখে গেছো। নেক্সট 36 কত অ্যান্সার করেছো? স্যার এ। এ। কেন এ হলো? এতে কত দিয়েছি? আচ্ছা চলো, বেস ক্লাস, তার মধ্যে এরে নিয়েছি 10টা। আচ্ছা, B1, তাহলে বেস ক্লাস থেকে ক্রিয়েট হলো B1, আমি ছোট হাতে বড় হাতে তোমরা একটু দেখে নেবে। তারপরে B2, তারপরে ডিরাইভড B1 আর B2 থেকে কি তৈরি হয়েছে? ডিরাইভ ক্লাস তৈরি হয়েছে। এবারে মেন ফাংশনের মধ্যে কি আছে? সাইজ অফ ডিরাইভড। বলো ডিরাইভের সাইজ কত হবে? ডিরাইভ ক্লাস কাকে আগে অ্যাক্সেস করতে পারবে? বলো। ক্লাস B1 B2। B1 B2 এবং B কেও অ্যাক্সেস করতে পারবে, তাই না? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এর সাইজ কত হতে পারে? দেখে নাও, ডিরাইভের মধ্যে কোনো কোডিং নাই, তাহলে সাইজ কত? 0। এর মধ্যে কোনো কোডিং নাই, 0। এর মধ্যে কোনো কোডিং নাই, 0। বেসের মধ্যে কত সাইজ আছে? 10টা ইন্টিজার নাম্বার। তাহলে 10 ইন্টু 4, 40, তাই তো? কত হবে সাইজ? বলো টোটাল সাইজ কত হলো?
40, রাইট অ্যান্সার ইজ 40। কিন্তু 40 হবে না। কেন হবে না? কারণ এই 40 সাইজটা কার মধ্যে আছে? Which class? বি এর মধ্যে আছে। তাহলে এক্সেস সাইজ বের করছে ডি এর। তখন ডি এর মধ্যে 2 কপি এসে সেভ হবে। একটা B1 এর মাধ্যমে আসবে, আর একটা B2 এর মাধ্যমে আসবে। ঠিক আছে? 2 কপি এসে ডিরাইভ ক্লাসে স্টোর হবে। তখন 40 গুণে 80 হয়ে যাবে। রাইট অ্যান্সার ইজ 80। হয়েছে? সেই জন্য তো এটা একটা প্রবলেম সি প্লাস প্লাসে। সেই জন্য জাভাতে আমরা মাল্টিপল ইনহেরিটেন্স করি না। মাল্টিপল ইনহেরিটেন্স করি না সিকিউরিটি পারপাসে। ঠিক আছে? নেক্সট 37 কত করেছো? B. কিভাবে কাজ করলো? বেস ক্লাস, তার মধ্যে প্রিন্ট কনস্ট্যান্ট বলে ক্লাস নিয়েছি। আচ্ছা, বেস থেকে ডিরাইভ ক্লাস তৈরি হয়ে গেছে। তার মধ্যে প্রিন্ট বলে কনস্ট্যান্ট আবার একটা ফাংশন নিয়েছি। এটা হচ্ছে ফাংশনের মধ্যে আমরা বেস পি মানে অবজেক্ট ক্রিয়েট করেছি, তাই তো? আচ্ছা, ঠিক আছে। মানে তাহলে এটা কপি কনস্ট্রাক্টর হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি দেখি, প্রিন্ট করেছি, মেন ফাংশনে এলাম, বেস ক্লাসের বি, অবজেক্ট ক্রিয়েট হলো, ডিরাইভ ক্লাসের ডি, আচ্ছা ডেসক্রাইব বি, ডেসক্রাইব ডি, তাহলে এখান থেকে ডেসক্রাইবে আসবে, কত প্রিন্ট হবে? প্রিন্ট, এখান থেকে এখানে এলে প্রিন্ট, প্রিন্ট ফাংশনটা কার মধ্যে আছে? প্রিন্ট ফাংশনটা বেস ক্লাসের মধ্যেও আছে আর ডিরাইভ ক্লাসের মধ্যেও আছে। তাহলে কোনটা হবে হলো? কোনটা প্রিন্ট করবে? Base class এটা। বেস ক্লাসেরটা। চাইল্ডটা কেন হবে না? কারণ স্যার ওভাররাইড হবে না, ভার্চুয়াল কিওয়ার্ডটা নেই। ভার্চুয়াল কিওয়ার্ড নেই, ওভাররাইড হবে না। ভেরি গুড। ওভাররাইড হলে কারটা প্রিন্ট করতে শুধু? কনস্ট্যান্ট শেখানো আছে? কনস্ট্যান্ট এক্ষেত্রে দুটোই প্রিন্ট করবে। হ্যাঁ, কনস্ট্যান্ট আমি করিয়ে দিব কনস্ট্যান্টটা, ঠিক আছে? এতে দুটোই প্রিন্ট করবে, বেস আর ডিরাইভ। বি, ও প্রথমে কোনটা প্রিন্ট করবে? প্রথমে বেস ক্লাসই প্রিন্ট করবে। স্যার তাহলে সিটা ঠিক হলো? ও দাঁড়াও 1 মিনিট। ডেসক্রাইব বি, ডেসক্রাইব ডি। আচ্ছা 1 মিনিট দাঁড়াও। যখন বি, বি মানে বেস ক্লাস। আচ্ছা, বেস ক্লাস শুধু কাকে অ্যাক্সেস করতে পারবে? বেস ক্লাস কি? ক্লাস কি পারবে? শুধু বেস ক্লাসকেই পারবে। মানে এটা প্রিন্ট হবে 1 নম্বরে, ঠিক আছে? 2 নম্বরে কি আছে? ডিরাইভ ক্লাস। ডিরাইভ ক্লাস কাকে অ্যাক্সেস করতে পারবে? ক্লাস বেস প্লাস ডিরাইভ। তাহলে প্রথমে কাকে কল হবে? বেস ক্লাস। বেস ক্লাসকেই কল হবে, তাই না? এখানে ভার্চুয়াল কিওয়ার্ডটা দেওয়া নেই, ওভাররাইড হবে না। ওভাররাইড হলে চাইল্ডেরটা প্রিন্ট করতো, এটা শুধু বেস ক্লাসেরটা প্রিন্ট হলো। তাই দুটোই বেস প্রিন্ট করবে তো, তাই তো? রুলস অনুযায়ী তো ওটাই বলছে। আমাদের যে রুলস আমরা এটা শিখেছি সেই অনুযায়ী দুটোই বেস ক্লাস প্রিন্ট করবে তো। আচ্ছা। ঠিক আছে, নেক্সট 38। ইনহেরিটেন্স প্রাইভেট মেম্বার ইন দ্য বেস ক্লাস আর ডেস ইন ডিরাইভ ক্লাস। বেস ক্লাসের যে প্রাইভেট মেম্বার থাকে ডিরাইভ ক্লাসে এসে কি হয়ে যায় সেটা? তাই ওটা মানে ওটাকে অ্যাক্সেস করতে পারবে না। প্যারেন্ট ক্লাসের যে প্রাইভেট মেম্বার থাকে তাকে কিন্তু অ্যাক্সেস করতে 38 এ হবে স্যার, ইনঅ্যাক্সেসিবল।
39 which of the following is are automatically added to every class we do not write our own code বলো স্যার ডি হলো D copy constructor assignment operator following is are automatically added to every class constructor without the parameter without any parameter and default constructor স্যার এটা হবার কথা হুম কনস্ট্রাক্টর উইদাউট এনি প্যারামিটার ডিফল্ট কনস্ট্রাক্টর তাই না হুম। এটা হওয়ার কথা এটা হবে আশা করছি নেক্সট 40 when a copy constructor may called copy constructor কখন কল করা হয় যখন ডি object of a class is returned by value হ্যাঁ ঠিক আছে তো object of the class returned by value object of a class is passed হ্যাঁ object pass করা হয় when an object is constructed based on the another object of some হ্যাঁ old object new object কপি হবে when compiler generate temporary object হ্যাঁ temporary object এও আমরা কপি কনস্ট্রাক্টর ইউজ করতে পারি তাহলে সবগুলোই হয় ঠিক আছে নেক্সট দিন আমাদের হবে নেটওয়ার্কিং স্যার আর ওই স্যার ওই এক্সেপশনাল হ্যান্ডলিং টেমপ্লেট আচ্ছা ইনলাইন ফাংশন হ্যাঁ ওটা আমি করে দিব ঠিক আছে আচ্ছা কনস্ট্যান্ট হলো হ্যাঁ আজকে ঠিক আছে